আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে। হ্যালো ডক্টর। 8:33 হয়ে 38 স্টুডিওর ঘড়ি বলছে নমস্কার কলকাতায় আছি আমি সমক, আর এই মুহূর্তে আমাদের সাথে হ্যালো ডক্টরে একজন স্পেশালিস্ট ডক্টর রয়েছেন এবং তার সাথে পরিচয় পরে করাবো। আগে তাকে আজকের শোতে ওয়েলকাম জানাই। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আমাদের সাথে এই মুহূর্তে হ্যালো ডক্টরে রয়েছেন ডক্টর বিক্রম সিং রাঠোর, কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন। ডক্টর রাঠোর, আপনাকে আজকের শোতে আমি স্বাগত জানাই। আর প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কেমন আছেন? অসীম ধন্যবাদ সনকজি, খুব ভালো লাগছে অন ইয়ারে আসতে, আর আমি একদম বিন্দাস আছি। অসাধারণ। মানে ডাক্তারবাবু যদি এই কথাটা বলেন তাহলে না যারা তার কাছে যাচ্ছেন তারাও অনেক এনার্জাইজড হয়ে যান। তো আপনার কাছে আজকে মানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে একটা অন্য ধরনের বিষয়, যেটা নিয়ে আমরা খুব বেশি ভাবি না, কিন্তু আজকাল আমরা অনেকেই ভাবছি, বিশেষ করে যাদের মাথার ওপরের জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড গ্রাফটিং। আমার প্রথমেই একটা প্রশ্ন, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? এই ট্রান্সপ্লান্টেশন বা গ্রাফটিং কি সেম থিং নাকি দুটো আলাদা? দুটো, প্রথম তো আমি বলি আপনি খুবই ভালো টপিক আজকে তুলেছেন। থ্যাংক ইউ। এখন দেখছি আমরা কি খুব এই যে হেয়ার ফল প্রবলেম এন্ড বল্ডনেস প্রবলেম ছেলেদের ইভেন মেয়েদেরই বেড়ে গেছে। বিশেষ করে এই কোভিড হওয়ার পরে এই প্রবলেমটা অত্যাধিক দেখা গেছে। আর আপনি জানেনই কি এই হেয়ার লস হয়ে গেলে মানুষের পার্সোনালিটিটা কম্প্রোমাইজ হয়ে যায়, একটু লজ্জা পায়, একটু কনফিডেন্স কমে যায়, সে ছেলেই হোক কি মেয়েই হোক, দুজনেরই, কিংবা পুরুষ হোক কি মহিলা হোক, দুজনেরই এই প্রবলেমটা হয় আর খুবই পার্সোনালিটিটা কম্প্রোমাইজ করে। তো হেয়ার ট্রান্সপ্লান্ট এন্ড হেয়ার গ্রাফটিং ইজ ওয়ান এন্ড দ্য সেম থিং। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যাদের, মানে মূল উদ্দেশ্য যে কারণে করা হয় কি যাদের বল্ডনেস হয়ে গেছে, মানে যেখানে এখন মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে কোনো ইমপ্রুভমেন্ট হবে না, এর মানে কি আছে কি হেয়ার রুটটা পুরোপুরি মরে গেছে, তো ওদের ক্ষেত্রে আমরা এই হেয়ার ট্রান্সপ্লান্ট অপারেশন করি। এর মধ্যে কি হয়, পার্মানেন্ট এরিয়া থেকে হেয়ার রুট আমরা বের করে নিই, আর রুট যখন ইমপ্লান্ট করে দেওয়া হয় ওগুলো নর্মাল স্বাভাবিকভাবে গ্রো করে, আর ওর মধ্যে যেমন যেমন মানুষ চিরুনি করবে, শ্যাম্পু করবে, তেল লাগাবে, বড় হয়ে গেলে নাপিতের কাছে গিয়ে কাটাতে হবে, বয়স হলে পেকেও যাবে। তো দ্যাট মিনস ট্রান্সপ্লান্টেড হেয়ার কিংবা গ্রাফটেড হেয়ার একদম ন্যাচারাল এন্ড নর্মাল এন্ড চিরস্থায়ী থাকে। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি বললেন যে গ্রাফটিং হবে, সেটা সম্ভবত আমি যতদূর জানি মাথার পেছনের দিকের যে চুলটা সেটাকে তুলে নিয়ে সেটাকে গ্রাফটিং করা হয়। এবার হ্যাঁ, বলুন না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, এই যে পেছনের চুলটাকে তুলে নিয়ে সেটাকে গ্রাফটিং করানো হচ্ছে, এই ব্যাপারটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা পেইনফুল ব্যাপারটা? খুব ভালো আপনি কথা বলেছেন। আমি একদম বলবো কি হেয়ার ট্রান্সপ্লান্ট যে গ্রাফটিং যে হেয়ার ট্রান্সপ্লান্ট অপারেশন আছে, এমন কোনো বিশেষ ব্যথা থাকে না। যেমন আমরা ওই দাঁত তুলতে ডেন্টালের কাছে যাই, ওরা যখন অবশ করার একটা ইনজেকশন দিয়ে দেয়, তখন সে দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট হোক কি টুথটা বের করে দেওয়া হোক কি সকেটের কিছু করা হয়, কিছু বোঝা যায় না। তেমনও পিছনে যখন একবার অবশ করে দেওয়া হয় টোটাল অপারেশন পেইনলেস থাকে। আর এই যে অবশ করার ইনজেকশনটাও আমরা যে পদ্ধতিতে দিই ওটা খুব টলারেবল থাকে। আচ্ছা, মানে তেমন মানে শুনে মনে হয় কি বিরাট ব্যাপার আছে, প্রচুর কাটা হবে, প্রচুর ব্যথা হবে, কিন্তু তা না। এই অপারেশন এখন খুব সাধারণ। মানে ইভেন মানে আগে ভাবা হতো কি এই কসমেটিক ট্রিটমেন্ট শুধু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি করতে পারে, কিন্তু তা না। ইট ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল, কমন পিপল এটা করায়। আচ্ছা,
আচ্ছা, তাও মোটামুটি খরচের কথাটা যখন এলোই, আপনি মোটামুটি বলা মানে এটা যায় না সবসময় আমি জানি, তাও যদি একটা অন অ্যান অ্যাভারেজ কিরকম খরচ হতে পারে? আচ্ছা, এটা আমি আপনাকে বলছি, খরচের ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে কত এরিয়ার বল্ডনেস হয়েছে। কারো যদি কম ডিগ্রি আছে ওখানে খরচ কম হবে, হয়তো 30-40 হাজার টাকাও হয়ে যেতে পারে। কারো যদি একদম গ্রেড 7 বল্ডনেস মানে প্রথম থেকে শুরু হয়ে একদম পিছনে পর্যন্ত চলে গেছে, তখন ওদের খরচটা আরো বেড়ে যায়, সেই আনুমানিক 3 টাইমস কি 4 টাইমস ইনক্রিজ করতে পারে। আর একটা আমি জিনিস বললো, আপনি যখন প্রথম বললেন কি যে পিছন থেকে আমরা হেয়ার রুট নিয়ে নিই, তো ব্যাপার হচ্ছে কারো যদি খুব বেশি এরিয়া বল্ডনেস থাকে, তখন এখন আমাদের কাছে একটা পদ্ধতি আছে যেটাকে FUE টেকনিক বলা হয়। তখন যেহেতু পিছন থেকে তো চুল কম পাওয়া যাবে, তখন আমরা কি করি, দাড়ি থেকেও চুল বের করে নিতে পারি, চ্যাচেরও হেয়ার বের করতে পারি। তো যদি শরীরে যদি চুল থাকে তাহলে কারো যতই গ্রেড অফ বল্ডনেস হয় আমরা পুরোই কভার করতে পারি, কিন্তু তখন স্টেজে অপারেশন হয়। বুঝতে পেরেছি। আর মোটামুটি এটা কি একদিনের অপারেশন নাকি এটা বেশ কয়েকটা স্টেপে করা হয়, বা বেশ কয়েকদিন যেতে হবে, কয়েকটা সেশন যেতে হবে? হ্যাঁ, এটাও ডিপেন্ড করে এরিয়া অফ বল্ডনেস এর উপরে। আচ্ছা, গ্রেড 2, গ্রেড 3 বল্ডনেস, ইভেন গ্রেড 4 বল্ডনেস পর্যন্ত আমরা একদিনেই করে দিই। যদি কারো যদি গ্রেড 5, 6, 7 থাকে তখন আমরা দুটো স্টেজে করি, সেটা 2 দিন স্প্যান করাও হতে পারে, নাহলে একটা প্রথম দিকে আপনারা করে নিলেন, যখন রেজাল্ট এসে গেল তার 1 বছর কি 6 মাস পরে আবার পিছনে এরিয়াও করা যেতে পারে। বেশ, এবার আমার একটাই জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন অপারেশন করছেন বা গ্রাফটিং হচ্ছে, তখন তার সেরকম ভাবে পেইন ফিল করতে পারছে না, কারণ সেটাকে অবশ করে দেওয়া হচ্ছে, কিন্তু অপারেশন হয়ে যাওয়ার পরে, বাড়ি ফিরে যাওয়ার পরে কি সেই পেইনটা সে ফিল করতে পারে? একদম খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমি বলবো যেমন অন্য অপারেশন যেমন হয়, যে কোনো অপারেশন হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিংবা তার অপারেশন হয়ে গেলে, অপারেশনের পরে পেন কিলার, অ্যান্টিবায়োটিক, ভিটামিনস, মানে PPI মানে অ্যাসিড অম্বলের যে হয় ওষুধ, তো সেগুলো এটাতেও নর্মাল ওষুধই খেতে হয়। তেমন খুব অত্যাধিক পেন হয় না, নর্মাল পেন কিলার, অ্যান্টিবায়োটিক খেলেই কাজটা 3 থেকে 5 দিনের মধ্যে শেষ করে যায়। আচ্ছা, আর আমার আরেকটা ভীষণ বড় প্রশ্ন, এটা অনেকেরই হয়তো প্রশ্নটা আছে, সেটা হচ্ছে যে সাধারণভাবে আমরা যেটা ভাবি যে যারা পুরুষ, মেল যারা, তাদের বল্ডনেসটা বেশি হয়, এই কেসেস দেখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদেরও এই বল্ডনেসের প্রবলেম হয়। সেক্ষেত্রে এই গ্রাফটিং কি মহিলাদেরও গ্রাফটিং করা হয়? নিশ্চয়ই হয়। এই ব্যাপারটা একটু যদি আপনি আলোকপাত করেন, মানে মহিলাদের গ্রাফটিং। মহিলাদেরও ব্যাপারটা বলবো, সর্বপ্রথম আমরা যখনই আমরা ফিমেল যখন কিংবা মহিলা আমাদের কাছে প্রেজেন্ট করে কি থিনিং অফ হেয়ার হয়ে গেছে, ওদের তো ছেলেদের মতো একদম টোটাল ফাঁকা হয় না, ওদের কি হয় কি থিনিং হয়ে যায়, ভিজিবিলিটি অফ স্ক্যাল্প বেশি হয়ে যায়। তো প্রথম আমরা ডেফিনেটলি কি করি, আমরা টেস্ট করে দেখি কোনো কি ডেফিসিয়েন্সি আছে কিনা, কেন কি মেয়েদের দেখা যায় কি আয়রন, ভিটামিন B12, D3 এগুলো ডেফিসিয়েন্সি বেশি থাকে, কিংবা কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে, তো ওগুলো ইভ্যালুয়েট করে দেখা হয়। যদি দেখা যায় কি ওগুলো কিছু ডেফিসিয়েন্সি আছে, সেটাকে রিপ্লেনিশ করতে হয়, অ্যালং উইথ PRP যেটা কিংবা GFC গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্ট ব্লাড দিয়ে প্রিপেয়ার করে ইনজেক্ট করা হয়। এন্ড উই সি যদি ইমপ্রুভমেন্ট 3 থেকে 6 মাস মধ্যে হচ্ছে, তাহলে কিছুই গ্রাফটিং এর প্রয়োজন হয় না। কিন্তু যাদের ক্ষেত্রে প্রথমেই দেখে বোঝা যাচ্ছে কিনা এত বেশি ফাঁকা আছে, আমরা ফলিক্লোস্কোপ মানে যন্ত্র দিয়ে দেখে নিই কি ওখানে কোনো হেয়ারস গ্রো করছে কিনা কিংবা কোনো হেয়ার রুটের সাইন আছে কিনা, ওটা দিয়ে যদি বোঝা গেল কিনা ওখানে হেয়ার রুট চলেই গেছে, তাহলে ওটা প্রথম স্টেজে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে গ্রাফটিং হওয়ার পরে কি মানে অনেক সময় তো বলা হয় যে বল্ডনেসটা অনেকটাই জেনেটিক, হ্যাঁ, তো সেক্ষেত্রে গ্রাফটিং করার পরেও কি সেই আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকে? না, আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। দেখুন কি হয়, যখনই আমরা কোনো মেল পেশেন্টকে দেখবেন যেটা বল্ড হয়ে গেছে, কানের উপরে, মাথার পিছনে আর শরীরে চুল, এগুলো কিন্তু শেষ নিঃশ্বাস বেলা পর্যন্ত থাকে, কেন কি এদের জেনেটিক প্রোগ্রামিং তেমন থাকে কি এগুলো শেষ নিঃশ্বাস বেলা পর্যন্ত থাকবে, আর মেল হরমোনের এর উপরে কোনো ইফেক্ট হয় না। তো আমরা এই যে পার্মানেন্ট হেয়ার রুটস গুলো যদি ইমপ্লান্ট করে দিই, তাহলে ওরা পার্মানেন্টই থাকে, এগুলো আর
মানে পড়ে যায় না, নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। আর মানে এখন তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, হেয়ার গ্রাফটিং ভীষণ রকম কমন থিং, কিন্তু যখন প্রথমেই আইডিয়াটা এসেছিল আমাদের দেশে তখন বেশ কিছু মানে কি বলবো, একটা ভ্রান্ত ধারণা, একটা ভুল ধারণা হয়তো বা অনেকের মধ্যে একটা ছিল। তখন আমরাও শুনেছি কথাগুলো, যে কেউ বলছেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে ব্রেইন অ্যাফেক্টেড হয়, এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই চুলগুলো দুদিন বাদে পড়ে যাবে, আর মাথার মধ্যে গর্তগুলো দেখা যাবে, মানে গ্রাফটিং হচ্ছে তো সেই গর্তগুলো দেখা যাবে। তো এই ব্যাপারটা আপনি একটু বলুন। আপনি একদম ঠিক বলেছেন। আমি এই প্রশ্ন তো এখনো হয়, পেশেন্ট আমাকে বলে কি স্যার কি এটা আমরা শুনেছি কি ব্রেন টিউমার হয়ে যায়, নার্ভ ড্যামেজ হয়ে যায়, স্যার ওখানে কি গর্ত বোঝা যাবে? তো আমি বলবো কি এগুলো না সত্যি ভুল ভ্রান্তি আছে, এরকম কোনোদিনই হয় না। কেন কি এই সার্জারি আমরা শুধু স্কিনের 2 লেয়ার পর্যন্ত করি, আর ব্রেন পৌঁছতে গেলে তো 5খানা স্ক্যাল্পের লেয়ার গিয়ে তারপরে 2টো হাড়ের লেয়ার আছে, তারপরে তার জন্য তো নিউরোসার্জন হতে হবে আমাকে। তার জন্য মানে যেহেতু এই কথাগুলো কিন্তু আমরা শুনেছিলাম তখন, এই গ্রাফটিং যখন এসেছিল প্রথমে, এই বিষয়গুলো যে মাথা পুরো একদম গর্ত হয়ে যাবে এরকম কথাগুলো শোনা গিয়েছিল, তার জন্য এই প্রশ্নটা। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বয়সের কি কোনো ব্যাপার রয়েছে, যে ধরুন একটা সার্টেন এইজের পরে আর করা যাবে না, এরকম কি কোনো বিষয় রয়েছে এই গ্রাফটিং এর ক্ষেত্রে? দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি বলবো আমরা প্রথম বলি কি একদম ইয়াং মানে লেস দেন 20 ইয়ার্স অফ এজে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে নেই। কেন কি সেই সময় ওর তো ডেভেলপমেন্ট হচ্ছে, প্রগ্রেসিভ হচ্ছে। যখন আমরা দেখি কি নাকি একটা স্টেজে আর রিসেশন তেমন হচ্ছে না, আর সেই সময় আমরা রেকমেন্ড করি কি ট্রান্সপ্লান্ট করতে পারে। আর সেকেন্ড হচ্ছে কি বয়স বেশি মানে যদি পেশেন্ট একদম স্টেবল আছে, মেডিকেলি কোনো প্রবলেম নেই, কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, তাহলে হি অর শি ক্যান অলসো আন্ডারগো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। আমার এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত আমি যে ছেলের মানে বলবো পুরুষ 73 ইয়ার্স অফ এজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে, আচ্ছা, আর একজন ফিমেল 66 ইয়ার্স। ও গ্রেট। তো মানে বিকজ দে আর হেলদি নাও। আপনি তো জানেনই এত ওষুধ ভালো, মেডিকেল কেয়ার ফ্যাসিলিটি এত ভালো হয়ে গেছে কি লঞ্জিভিটি অফ লাইফ বেড়ে গেছে, আর মানুষের রিকোয়ারমেন্টও মানে চাহিদাটাও আছে, টু লুক ইয়াং, লুক বেটার, ফিল গুড, লিভ গুড। ঠিক। আর আমার মোটামুটি বোধহয় শেষ প্রশ্নের দিকে চলে এসেছি, কারণ অনেক বিষয়টা আপনি খুব সুন্দর করে এক্সপ্লেইন করছেন। আশা করি যাদের এই প্রশ্নগুলো ছিল তারা সব উত্তর পেয়ে গেছে। আরেকটা জিনিস জানার, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ফিজিক্যালি ফিট আছে এবং তার গ্রাফটিং করার সুযোগ রয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে এমনকি কোনো বিষয় আছে যে এই রোগ হলে বা কোনো কিছু ডেফিসিয়েন্সি থাকলে শরীরে গ্রাফটিং না করানো ভালো, এরকম কি কোনো সাজেশন আছে আপনার কোনো মানুষদের জন্য? এটাও ভালো প্রশ্ন। কিছু না মেডিকেল ডিসিজ থাকে, যেমন ডিসকয়েড লিউপাস আছে, স্কারিং অ্যালোপেশিয়া থাকে, যেটা আনস্টেবল আছে, মানে ইফ দ্য ডিসিজ ইজ প্রগ্রেসিভ, মানে আস্তে আস্তে মানে খেয়ে যাচ্ছে, মানে ডিসিজটা বার্ন আউট এখনো হয়নি, মানে স্টেবল হয়নি, দ্যাট ইজ অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন ফর হেয়ার ট্রান্সপ্লান্ট। কেন কি আপনি যে যদি ওর ক্ষেত্রে যদি করে দেবেন, তাহলে দেখা গেল কি ট্রান্সপ্লান্ট হেয়ারও কিছু বছর পরে নষ্ট হয়ে গেল। তো এরকম স্ক্যাল্প ডিসিজ কন্ডিশন থাকে, কিছু ডিসিজ, সেটা ডার্মাটোলজিস্টরা বলে দেয় কি না এই ডিসিজ এখন অ্যাক্টিভ আছে, এই স্টেজে এখন করা যাবে না। আর মোটামুটি অপারেশন আগে তো আপনারাও পরীক্ষা নিরীক্ষা করে নেন যে whether he is fit, whether he or she is fit for the operation or not. তো সেদিক থেকে আপনারাও তো যথেষ্টই সচেতন থাকেন। আর আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এই ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যাপারে খরচ মোটামুটি আপনি বলে দিয়েছেন। আর ট্রান্সপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পর মানে কোনো কি প্রিকশন বলবো না, কোনো রকম কি আগে থেকে, হ্যাঁ প্রিকশনের কথা বলতে পারি, যে কেউ ডিসাইড করেছে যে ট্রান্সপ্ল্যান্ট করবে, সেক্ষেত্রে তাকে কি কিছু বিষয় মাথায় রাখতে হবে? আর দ্বিতীয় হচ্ছে যে ট্রান্সপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পরে কি কোনো বিশেষ কিছু মাথায় রাখতে হবে, যে ধুলোবালি বেশি লাগানো যাবে না বা তেল মাখা যাবে না, এরকম কিছু কি আপনার সাজেশন থাকবে?
খুব ভালো ব্যাপার এটা হচ্ছে মানে ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে কিছু কেয়ার নিতে হয়। কেন কি আমরা সবসময় বলি যেমন যে নবজাত শিশুর যা কেয়ার নেওয়া হয় সেরকমই ইনিশিয়াল 1 মান্থ আমি একটু কেয়ার নিতে বলি। যেমন কি প্রথম 2 দিন মাথায় জল লাগাতে হয় না, মাটি থেকে বাঁচিয়ে রাখতে হয়। 2 দিন পরে ইউজুয়ালি আমরা পেশেন্টকে ডাকি আর আমরা ওই বেবি শ্যাম্পু কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। তারপরে ওরা ডেলি শ্যাম্পু করে, কিছু ভিটামিনস থাকে, কিছু লাগাবার ওষুধ যেগুলো ব্লাড সাপ্লাই বাড়ায় সেগুলো আমরা ওষুধ লিখিয়ে দিই, সেটা পেশেন্টকে কন্টিনিউ করতে হবে অ্যাটলিস্ট ফর 1 ইয়ার। আর ক্লোজ স্পোর্টস অ্যাক্টিভিটি যেমন ফুটবল, বাস্কেটবল, কুস্তি, বক্সিং, রাগবি, এরকম কোনো খেলা খেলবেন না যেটা দিয়ে ডাইরেক্ট হিট হবে ট্রান্সপ্লান্ট এরিয়াতে। ওটা 1 মাস প্রিকশন। হেলমেট আমি ইউজুয়ালি যারা 2 হুইলার রাইড করে বলে দিই, যদি বেটার হয় 3 মাস, যদি না পড়েন তাহলে খুব ভালো হয়। আর যদি সুইমিং কারো খুব শখ থাকে তাহলে বলবো কি অ্যাটলিস্ট 10-12 দিন পরেই করতে, কেন কি ওর মধ্যে ক্লোরিন বেশি থাকে, দ্যাট ক্যান বি টক্সিক টু দ্য ট্রান্সপ্লান্ট। তো ওই যে ক্যাপ থাকে, সুইমিং ক্যাপ, ওটা পরে করতে হয়। এই যে 1 মাস একটু কেয়ার নিতে হয়, তারপরে দে ক্যান ডু ইচ অ্যান্ড এভরি নর্মাল অ্যাক্টিভিটি। আচ্ছা, অসাধারণ অসাধারণ। মানে সত্যি বলতে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন যে যাদের চুল কমে গেছে তাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে যায়, ফলে মাথায় গ্রাফটিং বলি বা ট্রান্সপ্লান্টেশন, হেয়ার ট্রান্সপ্লান্টেশন, সেটা কনফিডেন্স লেভেলটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর আপনার আজকের এই যে মতামত, আপনার আজকের যে সাজেশন, সেটাও যারা শুনলেন, যারা ডিসাইড করছেন যে করবো কি করবো না ভাবছেন, একটু ইনডিসিশনে ভুগছেন, তাদেরও কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিল। আগামীকাল আরো একবার আপনাকে ওভার টেলিফোন নেব, তবে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমরা পরে শ্রোতাদের জানাবো। থ্যাংক ইউ সো মাচ, আপনি এতটা সময় দিলেন এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। থ্যাংক ইউ। ওকে। আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর বিক্রম সিং রাঠোর, কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন। আমরা আজকে কথা বললাম হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড গ্রাফটিং নিয়ে। 8:49 হয়ে 45 সেকেন্ড শুনছেন হ্যালো ডক্টর অন FM রেইনবো। নমস্কার, কলকাতা। হ্যালো ডক্টর, আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।